শেষ ২৪ ঘন্টায় দেশে ২,৬৩৪ জনের নমুনা পরীক্ষায় ৩১২ জনের শরীরে মিলেছে কোভিড-১৯-এর অস্তিত্ব। মারা গেছেন আরও ৭ জন, প্রায় ১০০ হতে চলল এদেশে মৃতের সংখ্যা। সব মিলিয়ে আক্রান্ত ২,৪৫৬ জন। আইসোলেশনে আছেন ৬৪০ জন, নতুন করে পাঠানো হয়েছে আরও ৫২ জনকে। সুস্থ হতে পেরেছেন এ যাবৎ ৭৫ জন। ওদিকে বিশ্বে ১,৬১,০০০ ছাড়াচ্ছে মৃতের সংখ্যা। একদিনে আক্রান্ত বেড়েছে প্রায় ৮২,০০০। প্রতিদিন মারা যাচ্ছেন ৬,৫০০ মানুষ এই ভাইরাসে। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ বাংলাদেশ এখন কোভিড সংক্রমণের চতুর্থ ধাপে। চলছে কমিউনিটি ট্রান্সমিশন, হাতে হাতে ছড়াচ্ছে ভাইরাস। পুরো দেশ ঝুঁকিপূর্ণ ঘোষণাও দিয়েছে সরকার। আরও ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়লে কি হবে পরিণতি? যারা ভুগছেন করোনায় বা ভুগতে পারেন বলে খানিক সন্দেহ, কি করবেন তারা? দর্শক, আমরা আছি আপনার পাশে করোনা সেল নিয়ে। আপনার প্রশ্নের সরাসরি উত্তর দেবেন একজন বিশেষজ্ঞ ডাক্তার। পরামর্শ পেতে সরাসরি ফোন করুন ৯৮২৪-০৫২ এই নম্বরে। টিভি সেটের পাশাপাশি ফেসবুকেও যুক্ত থাকতে পারবেন প্রতিদিন দুপুর ৩:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত। সঙ্গে আছি আমি আখলাক মুস্তাফা। আর আজ আমাদের সাথে আছেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডাক্তার মোহাম্মদ ইমরান মাহমুদ। ডাক্তার মাহমুদ, আপনাকে স্বাগত আমাদের করোনা সেলে। আমরা প্রথমেই যে প্রশ্নটি নিয়ে আসতে চাই সেটি হচ্ছে, তার আগে আমি একটু বলে নিই, আজকের যে ব্রিফিং হয়েছে সেই ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে আক্রান্তের ৭ম সপ্তাহে আমরা হুহু করে বাড়ছে কমিউনিটি ট্রান্সমিশন, ঠিকঠাক মানানো যায়নি লকডাউন, যে হারে আক্রান্ত বাড়ছে তা আশঙ্কার কারণ। এই জায়গা থেকে প্রতিকারের যে উপায়, অর্থাৎ মানুষজন যারা এখনও ঘরে বসে আছেন তাদের জন্য কি করা রয়েছে, কোনো প্রোফাইলেক্টিক যে ওষুধ, এমন কোনো ওষুধ আপনারা কি ধরনের ওষুধ ব্যবহার করছেন? ধন্যবাদ। এই বিষয়ে আমি আপনাকে একটু বলতে চাই। একটি তথ্য আগে থেকে মানুষের কাছে পৌঁছে গিয়েছিল যে বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রপতি ট্রাম্প, তার একটি ঘোষণার পরবর্তীতে যে হাইড্রোক্সিক্লোরোকুইন নামে একটি ওষুধ, এটি আসলে মূলত ম্যালেরিয়াতে চিকিৎসার কাজে আমরা ব্যবহার করি ওষুধটি। তো ট্রাম্পের সেই ঘোষণার পরবর্তীতে সেটি সবার কাছে পৌঁছে গিয়েছিল যে হয়তোবা ওষুধটি একটি প্রতিকারক ওষুধ হিসেবে ব্যবহার করা সম্ভব। কিন্তু পরবর্তীতে বিভিন্ন রিসার্চে দেখা গিয়েছে যে ওষুধটি আসলে আপনি এই কোভিড আক্রান্ত হওয়ার আগে এই ওষুধটি আপনি খেয়ে আক্রান্ত না হওয়ার যে তথ্যটি এসেছিল সেটি আসলে ওইভাবে সত্যি নয়। তার মানে হচ্ছে যে আপনি এই মুহূর্তে হাইড্রোক্সিক্লোরোকুইন প্রোফাইলেক্টিক আমরা যেটা বলি, যে আপনি আক্রান্ত হওয়ার আগেই ওষুধটি খেয়ে রোগমুক্ত থাকার যে চিকিৎসা পদ্ধতি প্রোফাইলেক্টিক, সেই হিসেবে আপনি ওষুধটি আসলে ব্যবহার করে কোনো লাভ নেই। অনেকেই এই ওষুধটি আগেই কিনে রেখেছেন, আগে থেকেই খাচ্ছেন যে আমি হয়তোবা এটি খেলে কোভিড আক্রান্ত হব না। কিন্তু এইটি বর্তমানে যে আমাদের রিসার্চ চলছে বিশ্বে, সেগুলি থেকে প্রমাণিত যে এইটা আসলে এভাবে আপনাকে সুরক্ষা দিবে না। সুতরাং আপনি এই ওষুধটি যে খেয়ে সুরক্ষিত থাকবেন সেটি এই মুহূর্তে ভাবার দরকার নেই। বরঞ্চ আমাদের সরকার, আমাদের রাষ্ট্র ব্যবস্থা যেভাবে আপনাদের নির্দেশনা দিয়েছে যে আপনারা ঘরে থাকুন, আপনারা আইসোলেটেডভাবে ঘরে বর্তমানে জীবনযাপন করুন, এতে একজন ব্যক্তির কাছ থেকে আরেকজন ব্যক্তিতে রোগটি ছড়াবে না, এটি সর্বোত্তম পন্থা। যে আমাদের মধ্যে রোগটি ছড়ানোর ব্যাপারে এটি আমাদের উৎকৃষ্ট পন্থা। সেক্ষেত্রে আক্রান্ত যারা আছেন, আপনারা যারা চিকিৎসার সঙ্গে জড়িত আছেন, আপনারা আক্রান্তদেরকে কিভাবে চিকিৎসা করছেন? তাদের কি কি ধরনের মেডিসিন আপনারা দিচ্ছেন? আচ্ছা, ধন্যবাদ। আসলে দেখেন যে অন্যান্য সময়, ধরেন এই বছর ব্যতীত অন্যান্য আগের যে বছরগুলি, মানুষ কিন্তু ঠিকই ফ্লুতে আক্রান্ত হতো। সেখানে উপসর্গ কিন্তু এরকমই থাকতো যে হয়তোবা জ্বর থাকে, তার সর্দি থাকে, কাশি থাকে, গলা ব্যথা থাকে, তার সাথে সাথে কেউ হয়তোবা নিউমোনিয়া আক্রান্ত হতেন। তো আমরা তখন তাদেরকে কীভাবে চিকিৎসা করতাম সেটা যদি আপনারা দেখেন, যে একটি সাধারণ ফ্লুতে আক্রান্ত একটি রোগী, তাকে আমরা চিকিৎসা করতাম হয়তোবা তাকে আমরা একটি অ্যান্টিহিস্টামিন ড্রাগ যেটা আমরা বলি, যে অনেকে আপনারা নাম শুনেছেন যে ফেক্সোফেনাডিন গোত্রের একটি ওষুধ, অনেকে হয়তো হিস্টাসিন নামটি শুনেছেন আগে থেকে। এই ধরনের ওষুধ আমরা তাকে দিতাম। তাকে হয়তো আমরা তার কাশিটা কমানোর জন্য কোনো ওষুধ একটা প্রেসক্রাইব করতাম।
এ ধরনের সাধারণ কিছু ওষুধ দিয়ে আমরা তাকে চিকিৎসা করতাম। বর্তমান যে রোগটি কোভিড, এটির উপসর্গ কিন্তু কাছাকাছি, যে আপনার একটু কাশি হবে, আপনার একটু শ্বাসকষ্ট হতে পারে, একটু গলা ব্যথা হতে পারে। আমরা এই ধরনের সমস্যাগুলি যে উপসর্গগুলি হয় সেগুলিকে আমরা উপসর্গ ভিত্তিক যে চিকিৎসা সেগুলি দিয়ে চিকিৎসা করছি। যদি না সে কোনো জটিলতা আক্রান্ত হয়, তার রোগটি যদি তীব্র পর্যায়ে চলে যায়, তখন কিন্তু এই ধরনের চিকিৎসাগুলি শুধুমাত্র তাকে সুরক্ষিত রাখবে না, সাথে সাথে তার অনেক বাড়তি চিকিৎসা প্রয়োজন পড়বে। যেমন ধরেন অক্সিজেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ। যে রোগীগুলি এই ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসছে তাদেরকে আমরা হয়তো বা অক্সিজেন সাপোর্ট দিতে হবে। কারো কারো ক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা সেই অক্সিজেন সাপোর্ট সারা বাংলাদেশে, এমনকি ঢাকায়ও এবং বড় যে শহরগুলো, সেই শহরগুলো তো এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী নিজেও আজ বলেছেন সেগুলো পর্যাপ্ত নয়, আরও ব্যবস্থা করার প্রচেষ্টা চলছে। আমাদের সঙ্গে টেলিফোনে আছেন মেহেদি। আমরা মেহেদির প্রশ্নটি নিতে চাই। মেহেদি, আপনার প্রশ্নটি করুন, ডাক্তার শুনতে পাচ্ছেন আপনাকে। মানুষ কারণে বেরোতে পারে, বিগত বুকের ব্যথা হচ্ছে, মাথা যন্ত্রণা হয়, আসলে ওষুধ যায় কিন্তু পরে আবার যায়। ডাক্তার ইমরান, গলা ব্যথা আছে, শ্বাসকষ্ট আছে, তেমনটি বলছিলেন। ভালোভাবে শুনতে পাইনি। জি জি জি, গলা ব্যথা শ্বাসকষ্ট আছে। জি, আপনার কি কোনো জ্বর আছে? হালকা জ্বর আছে, তার বয়স 25। বয়স 25, জি। গলা ব্যথা শ্বাসকষ্ট, আপনার কি আগে থেকে কোনো শ্বাসকষ্ট রোগ ছিল আপনার অতীতে? সংযোগটি আমাদের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা যদি থেকে থাকে এবং যদি না থাকে সেক্ষেত্রে কি হবে, আমরা দু ধরনের সলিউশন আমি সেক্ষেত্রে জি 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 দেখুন, যদি ওনার আগে থেকে কোনো শ্বাসকষ্ট রোগ থেকে থাকে অতীতে, বিশেষ করে আমরা দুইটা রোগকে বলে থাকি, একটি হচ্ছে অ্যাজমা, একটি হচ্ছে গিয়ে সিওপিডি। এই দুটি রোগ মূলত শ্বাসকষ্টের জন্য দায়ী আমাদের দেশে। এখন ওনার যদি আগে থেকে কোনো শ্বাসকষ্ট রোগ থেকে থাকে, তাহলে ওনার আগে শ্বাসকষ্টের জন্য যে ওষুধগুলি চলছিল সেই ওষুধগুলি চালানোর পাশাপাশি আমরা হয়তো বা তার গলা ব্যথা চিকিৎসা দেওয়ার জন্য একটি সংক্ষিপ্ত অ্যান্টিবায়োটিক কোর্স দিতে পারি। আমরা ওনাকে এজিথ্রোমাইসিন ওষুধটি হয়তো বা 500 মিলিগ্রাম দিনে একবার করে 5 দিন দিতে পারি। সাথে কাশির জন্য আমরা তাকে ফেক্সোফেনাডিন গোত্রের ওষুধটি, যেটি 120 মিলিগ্রাম, সেটি রাতে একটি করে 7 দিন পর্যন্ত দিতে পারি। এতে হয়তো বা ওনার উপসর্গ কমে আসবে। আশা করছি মেহেদি, আগে শ্বাসকষ্টের যে ওষুধগুলি সেগুলো কিন্তু চালাতে হবে। আশা করছি মেহেদি, আপনি ডাক্তারের যে সাজেশন সেই সাজেশনগুলো লিখে নিয়েছেন। আপনার নিকটস্থ যে ফার্মেসি আছে সেই ফার্মেসি থেকে আপনি সেই ওষুধগুলো কিনে নেবেন এবং এগুলো আসলে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে অন্যান্য সবগুলো ফার্মেসিতেই। আমাদের সঙ্গে নওগাঁ থেকে টেলিফোনে আছেন হাফিজ। হাফিজ, আপনার প্রশ্নটি করুন। প্রশ্নটা হলো, আমার ভাগ্নের হঠাৎ করে একদিন জ্বর আসছে 104, কিন্তু 3 ঘন্টা ছিল জ্বরটা না পা খাওয়ার পরে, কিন্তু এখন আমরা কি করতে, জ্বরটা চলে গেছে। জ্বর ছিল, জ্বর চলে গিয়েছে। আর কোনো উপসর্গের সাথে আছে? কাশি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা? না, শ্বাসকষ্ট ব্যথা কিছুই নেই। ওর বয়স কত? বয়স হলো 19 বছর। 19 বছর, জি। এই মুহূর্তে আসলে যেহেতু ওনার এই মুহূর্তে জ্বর ছেড়ে গিয়েছে, এখন ওনার এই মুহূর্তে কিছু প্রয়োজন নাই। শুধুমাত্র ওনাকে প্রচুর পরিমাণ পানি খাওয়ান, যদি সম্ভব হয় ওনাকে স্যালাইন দিন খেতে, অথবা সাথে আপনি ওনাকে পুষ্টিকর খাবার যেগুলি আছে, আপনি ওনাকে মাছ, মাংস, ডিম, সাথে আপনি ভিটামিন সমৃদ্ধ খাবার যেগুলি ভিটামিন সি সমৃদ্ধ, যেমন লেবু, শাকসবজি, এগুলি আপনি ওনাকে প্রচুর খেতে বলুন। আমি মনে করি যে এতে হয়তো বা ওনার উপসর্গগুলি যেটা বর্তমানে আছে জ্বর, এটা হয়তো ভালো হয়ে যাবে। আমি এটাকে কোভিড হিসেবে এই মুহূর্তে চিন্তা করতে ইচ্ছুক নই। এই মুহূর্তে ওনাকে অন্য যে পরামর্শগুলি বললাম সেগুলি অনুসরণ করলে হয়তো উনি ভালো থাকবেন। ডাক্তার মাহমুদ, আমরা ফেসবুক থেকে একটি প্রশ্নে যেতে চাই। জানতে চাচ্ছেন সাজু, তিনি জানতে চাচ্ছেন, আমার সহধর্মিনীর শুধু শুকনো কাশি আর কিছুই না, সব সময় না। এর সঙ্গে আমি আরও একটি প্রশ্ন জুড়ে দিতে চাই, সেটি হচ্ছে হুসাইন আহমেদ, তিনি জানতে চাচ্ছেন 2 মাস ধরে তার সর্দি
মাঝে মধ্যে জ্বরও হয়, কোন মেডিসিন নিলে ভালো হবে? জি, প্রথম প্রশ্নটি যেটি শুকনো কাশি, যদি ওনার শুকনো কাশিটা কি লম্বা সময়ের কিনা আমি জানি না, এবং পরবর্তীতে যিনি প্রশ্নটি করেছেন যে ওনার সর্দি এবং এই সমস্যাটা, দুই ক্ষেত্রেই আমার পরামর্শ হচ্ছে গিয়ে আপনারা যে আমরা যে অ্যান্টিহিস্টামিন ওষুধটা দিই সেই ওষুধটি লম্বা সময় খাবেন। আপনাদের জন্য আমি মনে করি ভালো ওষুধ হবে কিটোডিফেন। আপনারা যদি আপনাদের পার্শ্ববর্তী ফার্মেসিতে গিয়ে বলেন যে কিটোডিফেন গোত্রের কোনো একটা ওষুধ অনেকটা মেয়ে পাওয়া যায়, এই ওষুধটি যদি আপনারা একটু দীর্ঘদিন ধরে খান, ধরেন প্রায় 1 মাস ধরে যদি আপনারা সেবন করেন, হয়তোবা আপনারা যে ঘন ঘন সর্দি হওয়া বা ঘন ঘন কাশি সমস্যা হওয়া এটা থেকে আপনারা পরিত্রাণ পাবেন। হয়তোবা একটু লম্বা সময় খেতে হবে, ধরুন আপনারা 1 মাস একটানা খেলেন, এতে আপনাদের সমস্যাটা ঘন ঘন আর হবে না। এবং দ্বিতীয় সমস্যাটি যিনি বলেছিলেন যে আপনার ঘন ঘন সর্দি হয়, সেক্ষেত্রে আপনি আপনার নাকের একটু নাক কান গলা বিশেষজ্ঞ কোনো ডাক্তারের একটু পরামর্শ নিলে ভালো হয় যে আপনার নাকে কোনো সমস্যা আছে কিনা, কোনো নাক বন্ধ থাকে কিনা। অনেক সময় দেখা যায় নাক বন্ধের কারণেও কারো ঘন ঘন সর্দি হয় বা সাইনোসাইটিসের সমস্যা থাকে। আমাদের সঙ্গে রিনা আছেন ঢাকা থেকে, আমরা রিনার প্রশ্নটি নিতে চাই। হ্যালো, জি রিনা, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ ভাইয়া, আমার বাবার বয়স হলো 60 বছর, তার হালকা একটু জ্বর, একটু শরীর ব্যথা, একটু সর্দি আছে, তো কি পরামর্শ নেওয়া যাবে এটা? আচ্ছা জি, আপনার বাবার বয়স 60 বছর, হালকা জ্বর সর্দি আছে। আপনি ওনাকে একটু পর্যবেক্ষণ করুন সময় থেকে সময়ে যে ওনার আর কোনো উপসর্গ তৈরি হয় কিনা, কাশি, শ্বাসকষ্ট, গলা ব্যথা এগুলো হয় কিনা। আপনি সাথে সাথে ওনাকে যদি ওনার আগে থেকে কোনো সমস্যা থেকে থাকে, ডায়াবেটিস, প্রেশার, এগুলির দিকে যত্নবান হন। ওনার এগুলির জন্য যে ওষুধ চলছে সে ওষুধগুলি নিয়মিত ওনাকে সেবন করান। এবং সাথে সাথে ওনার এই সর্দি এবং যে জ্বর এর জন্য ওনাকে প্যারাসিটামল গোত্রের ওষুধ, নাপা নামে পাওয়া যায়, রিসেট নামে অনেক নামে পাওয়া যায় প্যারাসিটামল, সেই প্যারাসিটামল দৈনিক 3 থেকে 4 বার 500 মিলিগ্রাম আপনি ওনাকে দিতে পারেন। এতে ওনার জ্বরটি হয়তোবা উপশম হবে। সাথে ওনাকে আপনি ফেক্সোফেনাডিন গোত্রের যে ওষুধটা বললাম সেটা আপনি ওনাকে দিতে পারেন, সাথে 120 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে দিতে পারেন। আমার মনে হয় এই মুহূর্তে আর কিছু দরকার নেই ওনার হয়তোবা। তবে যদি ওনার উপসর্গ বাড়তে থাকে তাহলে আপনি অবশ্যই কিন্তু যে করোনা সেল রয়েছে বর্তমানে বাংলাদেশের আইইডিসিআর এর যে হটলাইন, সেখানে আপনি অবশ্যই যোগাযোগ করবেন যদি সমস্যা বাড়ে। আমাদের কাছে ফেসবুকে বেশ অনেকগুলো প্রশ্ন এসছে, আমি তার মধ্যে 2টি প্রশ্ন আপনাকে একসাথে করতে চাচ্ছি। সেটি হচ্ছে রেহান আক্তার, তিনি জানতে চাচ্ছেন ঘরে করোনা রোগী আছে যাদের একটি ওয়াশরুম, সেই ক্ষেত্রে সেই ওয়াশরুম ব্যবহারটা কিভাবে তারা করবেন। ফজিলাতুন্নেসা মিষ্টি, তিনি জানতে চাচ্ছেন সিমটম ছাড়া কোভিড-19 পজিটিভ, এটা কিভাবে সম্ভব? জি আচ্ছা, আমি দ্বিতীয় প্রশ্ন উত্তরটা আগে দিতে চাই। সিমটম ছাড়া কোভিড সম্ভব? জি দেখেন, এই ভাইরাস, এটা ভাইরাস জনিত রোগ। ভাইরাস জনিত রোগের ক্ষেত্রে দেখা যায় যে বিশেষ করে এই ভাইরাসের ক্ষেত্রে দেখা গিয়েছে যে 85% মানুষ তারা যদি ইনফেক্টেড হয় তাদের মধ্যে কোনো উপসর্গ দেখা যায় না। বাকি 15% লোকের মানুষের মধ্যে এটার উপসর্গ আসে। এর মধ্যে হয়তো বা 2 থেকে 3% লোক খুব খারাপ পর্যায়ে আক্রান্ত হয়। সুতরাং সিমটম ছাড়া কোভিড আক্রান্ত হওয়া সম্ভব, এটা মাথায় রাখতে হবে। এবং তারা একটি সোর্স যার মাধ্যমে রোগটি আরও ছড়াবে, কারণ সে জানবে না সে ছড়াচ্ছে। আর প্রথম প্রশ্নের উত্তর হিসেবে আমি বলতে চাই যে যদি ঘরে কোভিড আক্রান্ত রোগী থেকে থাকে তাহলে, এবং যদি বাথরুম একটি হয়, তাহলে আসলে জটিলতা তৈরি হবে। কারণ যে কোভিড আক্রান্ত তার কাছ থেকে কিভাবে, ধরুন একটি সিম্পল উদাহরণ দেই, সে যদি কাশি দেয় এবং সে কাশিটা যদি তার হাতে লাগে, সেখানে জীবাণু থেকে থাকে, তাহলে সে যখন বাথরুমের নব ধরবে তখন সেখানে জীবাণু লাগবে। পরবর্তীতে এই নব যদি পরিবারের অন্য কেউ ধরে তাহলে সেও কিন্তু আক্রান্ত হতে পারে। সুতরাং এটা একটি বিকল্প ব্যবস্থা, আসলে যদি ব্যবস্থা করা যায় তাহলে সবচেয়ে ভালো। না করা গেলে যতটুকু সম্ভব আপনারা প্রস্তুতি নিয়ে, সুরক্ষার প্রস্তুতি নিয়ে আপনারা থাকতে হবে যে প্রতিবার সে বাথরুম ব্যবহার করার পরে বাথরুমটি ব্লিচিং পাউডার বা স্যানিটাইজারের যে স্যানিটাইজেশন করার যে পদ্ধতিগুলি আছে, স্যাভলন, ডেটল জনিত মিশ্রিত পানি দিয়ে পরিষ্কার করে তারপর ব্যবহার করতে হবে।
চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব সুরক্ষিত থাকার। যতটুকু মিস্টার সম্ভব, মাহমুদ আমাদের কিন্তু সঙ্গে সবকিছু দিনাজপুর নাও পারতে থেকে পারেন। আছেন মোস্তফা কামাল ছিলেন, তিনি আমাদের সঙ্গে, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। ফেসবুকে অনেকেই আমাদের কাছে জানতে চাচ্ছেন যে প্রথম দিকে আপনি যে ওষুধের নামগুলো বলেছেন সেই ওষুধের নামগুলো আরেকবার তারা জানতে চাচ্ছেন তাদের লেখার সুবিধার্থে। জি আচ্ছা, আমি বলেছিলাম যে যদি কারো শুধুমাত্র সর্দি এবং কাশি থাকে তাহলে উনি ফেক্সোফেনাডিন গোত্রের ওষুধ খাবেন। ফেক্সোফেনাডিন অনেক নামে পাওয়া যায়, ফেক্সো নামে পাওয়া যায়, ফেনোফেক্স নামে পাওয়া যায়, অনেক নামে আপনারা পাবেন। অনেক কোম্পানি বাংলাদেশে তৈরি করছে, ভালো কোম্পানি, 120 মিলিগ্রাম। যদি সাথে জ্বর থাকে আপনার সাথে যোগ করবেন প্যারাসিটামল। যদি কাশি বেশি হয় কিছু কাশি সিরাপ পাওয়া যায় দোকানে, ফার্মেসিতে, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। অ্যামব্রোক্স নামে পাওয়া যায়, তারপর অ্যাকোয়াফেন নামে পাওয়া যায়, ডিক্সান নামে পাওয়া যায়, আপনারা সেগুলি ব্যবহার করতে পারেন। যদি সাথে জ্বর বেশি মাত্রায় বা সাথে গলা ব্যথা থাকে তাহলে আপনারা সাথে যোগ করতে পারেন এজিথ্রোমাইসিন। অনেক কোম্পানি বাংলাদেশে এটি তৈরি করে থাকে, 500 মিলিগ্রাম। যদি সামান্য পর্যায়ে গলা ব্যথা বা জ্বর থাকে তাহলে এটি দিনে 1টি করে 5 দিন খেতে পারেন। যদি অতিরিক্ত মাত্রায় তীব্র মাত্রা থাকে তাহলে 2টি করেও 5 দিন আপনারা খেতে পারেন এজিথ্রোমাইসিন ওষুধটি। বিশেষজ্ঞ ডাক্তারকে সরাসরি আপনার সমস্যা নিয়ে প্রশ্ন করতে ফোন করুন 98244052 এই নম্বরে। এছাড়াও ফেসবুক কমেন্টে আপনার প্রশ্নের উত্তর জানতে চাইতে পারেন। আজ আমাদের সাথে আছেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডাক্তার ইমরান মাহমুদ। ডাক্তার মাহমুদ, আপনাকে আবারও স্বাগত। ফেসবুক থেকে বেশ কিছু প্রশ্ন আছে, আমরা সেখান থেকে প্রোটেকশনের জন্য মানুষজন অনেক কিছু জানতে চাইছেন, সেই বিষয়গুলো জানতে চাই। যেমন বিশেষ করে জানার চেষ্টা হচ্ছে যে যারা একেবারেই ছোট, 7 মাসের, যেমন একজন জানতে চাচ্ছেন নারায়ণগঞ্জ থেকে 7 মাসের যমজ বাচ্চা তার, তিনি কি সাবধানতা অবলম্বন করবেন হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায়। আরেকজন জানতে চাচ্ছেন প্রোটেকশনের জন্য ভিটামিন অথবা জিঙ্ক জাতীয় যদি কিছু খেতে চান সেই ক্ষেত্রে আপনার কি সাজেশন? জি ধন্যবাদ। দুটি খুব সুন্দর প্রশ্ন। প্রথম প্রশ্নটি যেটি যে 7 মাসের বাচ্চা, যমজ বাচ্চা, আচ্ছা আসলে দেখুন, প্রোটেকশনের জন্য একমাত্র ওয়ান অ্যান্ড অনলি যদি আমি বলি সেটা হচ্ছে গিয়ে আপনারা ঘরে থাকুন। আপনি যদি ঘরে থাকেন আপনাকে এটি ছড়ানোর জন্য যে বাহক সেটি আপনাকে কোনোভাবেই স্পর্শ করতে পারবে না। দেখেন, এটি হিউম্যান টু হিউম্যান, মানুষ থেকে মানুষের ছড়ানো একটি রোগ। সুতরাং আপনি যদি ঘরে থাকেন তাহলে আপনি এখান থেকে সুরক্ষা পাওয়ার সম্ভাবনা ধরতে গেলে শতভাগ। তো আপনার বাচ্চাদের জন্য খুব বেশি আলাদা করে কিছু করার নেই। আপনি যেভাবে নিজেকে সুরক্ষিত রাখেন, যে আপনি ঘরে থাকবেন, বাইরে থেকে যখন ফেরার পর অবশ্যই আপনি প্রথমে চেষ্টা করবেন সরাসরি বাথরুমে চলে গিয়ে গোসল সেরে নিতে। আপনার কাপড় চোপড় যা বাইরে পরে এসেছেন সেগুলি আপনি সরাসরি প্রথমে ধুয়ে ফেলার চেষ্টা করবেন, প্রথমে ডিটারজেন্ট বা ডেটল বা স্যাভলন মিশ্রিত পানি দিয়ে। এবং আপনি কোনো অবস্থাতেই বাইরে থেকে ফিরে কখনোই প্রথমে বাচ্চাদের কাছে যাবেন না বা পরিবারের অন্য কারোর সাথে মিশবেন না সরাসরি। আপনি আগে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আপনি ফ্যামিলির অন্যদের সাথে মিশবেন। এটি হচ্ছে গিয়ে সুরক্ষিত থাকার প্রথম শর্ত। আর 2 নম্বর প্রশ্নটি যেটি ছিল যে সুরক্ষার জন্য অন্য যে পদ্ধতি, যে আপনি কোনো ভিটামিন সাপ্লিমেন্ট, বিশেষ করে যে জিঙ্ক বা ভিটামিন, এগুলি আপনি খাবেন কিনা। দেখুন, প্রথম কথা হচ্ছে কি যে আপনি যে আপনার দৈনন্দিন খাওয়া দাওয়া, পুষ্টিকর খাবার দাবার, সবজি, শাক, ডাল, ডিম, মাছ, মাংস, এগুলি আপনাকে যথেষ্ট পরিমাণ যে সুরক্ষিত থাকার জন্য যে ভিটামিন সেগুলি আপনাকে প্রোভাইড করবে। তারপরও যদি আপনি খেতে চান কোনো বাড়তি মিনারেল বা ভিটামিনস, সেটা আপনি খেতে পারেন। এটা আপনাকে খুব বেশি না হলেও কিছুটা অতিরিক্ত সুরক্ষা দিবে, আপনি খেতে পারেন চাইলে। তবে আপনার খাবার, যে দৈনন্দিন খাবার, সেগুলি আপনাকে অধিকতর সুরক্ষিত রাখবে। ডাক্তার মাহমুদ, সম্পৃক্ত আরও একটি প্রশ্ন রয়েছে, আমরা সেটির উত্তরে যাব। তার আগে আমরা একটি ফোন কল নিয়ে নেই। ঝিনাইদহ থেকে আমাদের সঙ্গে আছেন সোহাগ। সোহাগ, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটি হচ্ছে যে আমার মেলা আগে একটা হাঁপানি ছিল, তা হচ্ছে যে ইঞ্জেকশন দেওয়ার পরে মধ্যে মেলা দিন ছিল না, এটা আবার বেড়েছে। জি ধন্যবাদ। আপনি হাঁপানির রোগী ছিলেন আগে, সুতরাং আপনার জন্য ঝুঁকি বেশি। দেখুন, যারা আগে থেকে শ্বাসকষ্টের রোগী, হাঁপানি বা যারা ধূমপানজনিত শ্বাসকষ্ট যেটা আমরা বলি COPD, এই ধরনের যারা রোগী তাদের জন্য ঝুঁকি একটু বেশি থাকে। সুতরাং আপনি আপনার নিজেকে ঝুঁকিমুক্ত রাখার জন্য প্রথম কাজ যেটি করতে পারেন সেটা হচ্ছে আপনি নিজেকে ঘরের মধ্যে আবদ্ধ করে ফেলুন যতটুকু সম্ভব। আপনি আপনার দৈনন্দিন কাজ যতটুকু বাইরের কাজ বাদ দিয়ে ঘরে থাকতে পারবেন ততটুকু আপনার নিরাপত্তা, প্রথম কথা। 2 নম্বর কথা, আপনি আপনার শ্বাসকষ্টের আগে থেকে যদি কোনো ওষুধ নিয়ে থাকেন সেগুলি আপনি
নিরবচ্ছিন্নভাবে আপনি চালিয়ে যান। কোনো ওষুধ আগে থেকে যেগুলো চলে আসে সেটা বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি চালিয়ে যান। 3 নাম্বার, আপনি নিজেকে সার্বক্ষণিক মনিটরিংয়ের মধ্যে রাখুন যে আপনার কোনো উপসর্গ বাড়ছে কিনা, অথবা আপনার জ্বর, গলা ব্যথা, শ্বাসকষ্ট বাড়ছে কিনা, অথবা বুক ব্যথা হচ্ছে কিনা। আপনি শ্বাসকষ্ট যদি এখন বর্তমানে বেড়ে থাকে, তাহলে আপনি যে আগে যে ইনহেলার ব্যবহার করছেন সেটি আপনি মাত্রা বাড়িয়ে দিতে পারেন। যদি আপনি আগে 2 বেলা ব্যবহার করেন, সেটা আপনি এখন 3 বেলা করতে পারেন ইনহেলার। যদি আপনার শ্বাসকষ্ট বেশি হয়ে থাকে, তাহলে আপনি একটি নিরাপদ নেবুলাইজার মেশিন থেকে নেবুলাইজেশন, যে আমরা যে গ্যাস নিয়ে থাকি, সেই গ্যাসটি আপনি ব্যবহার করতে পারেন, তাতে আপনার শ্বাসকষ্ট উপশম হবে। আর যদি মনে করেন সাথে অন্য উপসর্গ হয়, তাহলে আপনি করোনা সেলের যেটা আছে বাংলাদেশে আছে, আইডিএস এর হটলাইন যেটা, সেটাতে যোগাযোগ করে আপনার অন্যান্য সমাধান নিয়ে নিতে পারবেন। মিস্টার মাহমুদ, আমাদের সঙ্গে ফেসবুক থেকে শাওন শাহরিয়ার, তিনি জানতে চাচ্ছেন বাজারে যেসব হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে সেগুলোর ব্যবহার কতটা উপকারী। অনেকে উপদেশ দিচ্ছেন নিয়মিত কালিজিরা খাওয়া, আদা দিয়ে রং চা খাওয়ার ক্ষেত্রে কোভিড-19 হওয়া থেকে কিছুটা হলেও সুরক্ষা দেবে। আসলে কোনটার উপর বিশ্বাস রাখা যাবে? জি, আপনার দ্বিতীয় প্রশ্নটি আমি আগে নেই। কালিজিরা এবং আদাযুক্ত চা, দেখুন আসলে এগুলো নিয়ে কিন্তু সরাসরি রিসার্চ হওয়ার সুযোগ আমাদের এখনো হাতে আসেনি, বা আমরা সময় পাইনি। কারণ রোগটি নতুন, এই রোগটি পৃথিবীতে আগে ছিল না, রোগটি আসছে কিছুদিন হয়েছে। সুতরাং এর উপর যে বিশদ যে রিসার্চ, যে গবেষণা, সেটি হওয়ার এখনো সুযোগ আমরা করার সুযোগ পাইনি। সুতরাং কোন জিনিসটি এই মুহূর্তে কাজ করবে, কোনটি কাজ করবে না, সেই সম্পর্কে কোনো নিরেট তথ্য আমরা আপনাকে এই মুহূর্তে দিতে পারবো না। তবে একটা কথা দেখেন, সেটা হচ্ছে গিয়ে যে একটি প্রাকৃতিক উপাদান কালিজিরা, একটি প্রাকৃতিক উপাদান আদা, সেটা আপনার কিন্তু প্রাকৃতিকভাবেই যে সুরক্ষাটা আমাদের যারা পূর্বপুরুষরা ছিলেন, তারা যেভাবে পেয়ে এসেছেন সেভাবে আমরা হয়তো পেতে পারি। এটাকে আপনি বিশ্বাসের দিক থেকে চিন্তা করতে হবে, কিন্তু কোনো নিরেট তথ্য এই মুহূর্তে আমাদের বা কারো হাতেই আসলে নেই। আর প্রথম যে প্রশ্নটি ছিল আপনার, যে স্যানিটাইজার, দেখুন আসলে আমাকে আপনাকে সবাই কিন্তু আসলে বিশ্বাস রাখতে হবে। আমাদের বিশ্বাস করতে হবে যে আমাদের হাতে এই মুহূর্তে যা আছে সেটাই আমাদের জন্য সবচেয়ে উপযোগী বা সবচেয়ে সর্বোৎকৃষ্ট নিরাপত্তার পথ। সেই হিসেবে চিন্তা করে আমাদের বাজারে যে বিদ্যমান স্যানিটাইজার আছে সেটাই আমাদের ব্যবহার করতে হবে। সেখান থেকে আমাদের সুরক্ষার জন্য যতটুকু পথ খুঁজে নেওয়া, সেই পথ খুঁজে নিতে হবে। সেই স্যানিটাইজারগুলি আসলে আপনি ব্যবহার করছেন, আমি ব্যবহার করছি, আমরা সবাই তাই ব্যবহার করছি, এবং সেটি আমাদের ব্যবহার করে যেতে হবে। অর্থাৎ আপনারা যারা চিকিৎসকরা আছেন, আপনারাও সেগুলোর উপর এখন পর্যন্ত ভরসা রাখছেন, আর সেক্ষেত্রে মানুষজন যারা আছেন তারাও ভরসা রাখতে পারেন। আমাদের সঙ্গে নারায়ণগঞ্জ থেকে আছেন আব্দুল আজিজ। আজিজ, আপনার প্রশ্নটি করুন। আমি ওই যে হালকা একটু পানি বেশি লাগলে নাকটা পানি পরে মানে ঠান্ডাটা লেগে যায়। যেহেতু আপনার ঘন ঘন সর্দি কাশির সমস্যা আসলে আপনি বলেছেন, যেটা নাক দিয়ে পানি পড়ার সমস্যা হয়, সুতরাং এবং যেহেতু পানিতে আপনার সমস্যার বেশি হয়, ঠান্ডা পানিতে, সুতরাং আপনি চেষ্টা করুন যে ঠান্ডা পানির সংস্পর্শ এড়িয়ে চলতে। যখন যেটাতে সমস্যা হবে সেটা থেকে এড়িয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ। আপনি যদি ঠান্ডা পানির সংস্পর্শে এড়িয়ে চলেন, হয়তো আপনার পানি পড়ার সমস্যাটা কম হবে। দেখুন, আপনি যদি এখন কোভিড ছাড়াও অন্য কোনো ইনফেকশনে আক্রান্ত হন, অন্য কোনো রোগে আক্রান্ত হন, কোভিড কিন্তু আপনাকে তাহলে অতিরিক্ত ঝুঁকির মধ্যে ফেলবে। সুতরাং আপনি আপনার সমস্যার জায়গাগুলি থেকে একটু নিরাপদ থাকার চেষ্টা করুন, ঠান্ডা পানি এড়িয়ে চলুন। আর যদি আপনি মনে করেন যে ঠান্ডা পানি কারণে আপনার অলরেডি নাক দিয়ে পানি পড়ছে, সর্দি হচ্ছে, তাহলে আমি আগেই বলেছি যে কিটোডিফেন গোত্র বা ফেক্সোফেনাডিন গোত্রের ওষুধগুলি, সেগুলি আপনি সেবন করা শুরু করতে পারেন লম্বা সময়ের জন্য। আপনি 1 মাস একটানা চালিয়ে যান, হয়তোবা আপনার যে ঘন ঘন হওয়ার সমস্যা হওয়ার যে প্রবণতা কমে আসবে হয়তোবা। ফেক্সোফেনাডিন বা কিটোডিফেন গোত্রের ওষুধ যেটি। আমাদের সঙ্গে সাজিদ আলম অনিক, তিনি জানতে চাচ্ছেন, তিনি বলছেন সবসময় সর্দি থাকে, শোবার পর গলায় কফ জমে, জ্বর নেই কিন্তু শরীরে ঠান্ডা অনুভূত হয়। ফ্লেক্সো 120 এবং মোনাস 10 7 দিন খাওয়া হয়েছে, এখন তিনি কি করবেন? জি, আপনি যেহেতু ওষুধ শুরু করেছেন, আপনি এটা আরেকটু প্রলম্বিত করুন। আপনি ওষুধটা আরও কিছুদিন খান, আপনি আরও 2 সপ্তাহ ওষুধটি চালিয়ে যান, 1 নাম্বার কথা। আর যেহেতু আপনার একটু গলায় কফ জমে, আপনি বলেছেন, যেহেতু আপনার কি নাক বন্ধ থাকে কিনা আমি জানি না, যদি আপনার নাক বন্ধ থাকার সমস্যা থেকে থাকে, তাহলে আপনি একটু নাকের স্প্রে ব্যবহার করুন। আমি আপনাকে বলবো, আপনি নাকের স্প্রে আছে অনেকগুলি, যেমন মোমেটাসন, বেটামেথাসন বা সাইক্লোসন, অনেকগুলি নাকের স্প্রে আছে, অনেক নামে পাওয়া যায় নাকের স্প্রে।
স্টেরয়েড স্প্রে, আপনি দোকানে যদি বলেন খুব মৃদু স্টেরয়েড স্প্রে, আপনি স্প্রেগুলি দিনে 1 থেকে 2 বার 2 চাপ করে 2 নাকে ব্যবহার করতে পারেন 2 থেকে 3 সপ্তাহ। এতে হয়তো বা আপনার গলায় যে কফ জমার সমস্যাটা বা নাক থেকে যে সর্দি পড়ার সমস্যাটা হয়তো একটু কমে আসবে। সাথে আপনার আগের ওষুধ দুটি একটু চলবে লম্বা সময়, 2 থেকে 3 সপ্তাহ। মিস্টার মাহমুদ, আমাদের সঙ্গে ঢাকা থেকে রিয়াদ আছেন টেলিফোনে। রিয়াদ, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, আমার কোশ্চেনটি হচ্ছে, করোনা যদি হয় আমার শুধু গলা ব্যথা, এখন গলা ব্যথাটা গলার কোন দিকে হবে, উপরের দিকে নাকি আমি যদি ঢোক গিলতে চাই সেই ঢোক গিলার জন্য যখন ব্যথাটা হয়, ঢোক গিলতে চাইলে সেই ব্যথাটা, নাকি গলার উপরের দিকে ব্যথাটা? আরেকটা কোশ্চেন হচ্ছে, আমার কাশি ছিল, কাশিটা আমার 15 থেকে 20 দিনের মতো ছিল, এখনো পুরোপুরি কমে নেই কাশিটা। জি জি, আমার কাশিটা এখনো পুরোপুরি কমে নেই। এখন কাশিটা থাকার পাশাপাশি আমার গালের দিকে একটু ঘায়ের মতো হয়েছে। এখন ঘাটাও এখনো পুরোপুরি এটা কমে নেই। এখন ঘাটা কি আমার দাঁতের কামড়ের জন্য হয়েছে এটা আমি সঠিক জানি না, কিন্তু ঘাটা এখনো কমে নেই এবং সেই ঘায়ের উপর দিয়ে একটা সাদা দাগের মতো গেছে, এইটা হয়েছে। আর মেন কফ আসে? জি জি, আপনার কাশি থেকে কি কফ বের হয় নাকি কফ? আমি যখন কাশ দেই তখন কফ বের হয় না, কিন্তু আমি যখন খত করি তখন কফ আসে, তখন কিছু হইলেও কফ আসে, কিন্তু যখন কাশি দেই তখন কফ আসে না। আচ্ছা, জি জি জি। আর মেনলি আমার শরীরটা এখন চুলকায়, এখন আপনি শরীরটা চুলকানোটা একটু বেশি হয়ে যাচ্ছে, আমার চোখের দিকেও চোখটা একটু বেশি চুলকায়, সারা শরীরটাও চুলকায়। এখন কি সেটা কি আমার গলার যে এরিয়াতে গালের দিকে যে ঘাটা হয়েছে সেই ঘাটার জন্য কি না আমি সেটা বুঝতে পারতেছি না, আর গলায় একটু কফ জমা থাকে। জি, আপনার প্রথম যে প্রশ্নটি ছিল যে গলা ব্যথাটি কোন দিকে হতে পারে, গলা উপরের দিকে নাকি ঢোক গিলার সময় সমস্যা? দেখুন, আসলে এই কোভিডের সময় যে গলা ব্যথাটি, সেই গলা ব্যথার মাত্রাটি বা পর্যায়টি তীব্র থাকে একটু, তখন আপনার সার্বক্ষণিক গলা ব্যথা তো থাকবেই, সাথে ঢোক গিলার সময় গলা ব্যথাটি বাড়বে, এরকম হয় ব্যাপারটি। সুতরাং গলা ব্যথাটি এবং নির্দিষ্ট কোনো অঞ্চল ভেদে না হয়ে দেখা যায় গলার ভেতরে সবটা জায়গাতেই গলা ব্যথাটা বেশি হয়ে থাকে। তবে হ্যাঁ, অঞ্চল ভেদে ভাগ হতে পারে যে ডান দিকে একটু বেশি হলো, বা দিকে বেশি হলো, এমন হতে পারে। তবে পুরো গলাতেই ভেতর দিকে বেশি থাকে। 1 নাম্বার। 2 নাম্বার আপনার যে প্রশ্ন সেটি ছিল হচ্ছে গিয়ে যে আপনার কাশি, শুকনো কাশি এবং আপনার মুখের ভিতরে ঘা। দেখুন, কোভিড আমরা যতদূর জেনেছি যে কোভিড যে করোনা ভাইরাস সেটি মুখের ভিতরে ঘায়ের জন্য দায়ী নয়। সুতরাং আপনার ঘাটি করোনা ভাইরাসের কারণে সম্ভবত নয়। আপনার সাথে আরেকটি প্রশ্ন ছিল হচ্ছে গিয়ে যে কাশির জন্য আপনি কী করতে পারেন। আপনি কাশিটি যেহেতু শুকনো কাশি, আপনি যে আমি ওষুধটি বলেছি ফেক্সোফেনাডিন, সেটি আপনি একটু শুরু করুন, 120 মিলিগ্রাম করে রাতে একটি করে খান, 2 সপ্তাহ খান। সাথে আপনি যেহেতু আপনার একটু কাশিটা বেশি, আপনি একটি ওষুধ আমি আপনাকে বলছি, আপনি লিখে নিন। এটা আমরা বলি বিউটামিরেট সাইট্রেট, এটা আপনি বিউকফ নামে পাবেন বা মিরাকফ নামে পাবেন। আপনি এই ওষুধটি একটি করে 3 বেলা, মিরাকফ বা বিউকফ, এটি একটি করে 3 বেলা আপনি 7 দিন চালিয়ে যান। সাথে আপনি অফকফ সিরাপটি আপনি 1 চামচ করে 2 বেলা খান 7 দিনের জন্য। আমরা ফেসবুকে যেতে চাই। ফেসবুক থেকে, অর্থাৎ আমরা আগেও যে উত্তরটি আপনি দিয়েছেন যে উপসর্গ ছাড়াই করোনা অর্থাৎ কোভিড-19 পজিটিভ হতে পারে, সেক্ষেত্রে একটি সম্পূরক প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে উপসর্গ ছাড়া করোনা হলে মানুষজন তারা কিভাবে বুঝবেন? এখনো পর্যন্ত উপসর্গ ছাড়া কোনো ধরনের কোভিড পরীক্ষা শুরু হয়নি, অর্থাৎ আইডিসিআরকে ফোন করলে অথবা যে কোনো জায়গায় পরীক্ষা করতে গেলে ন্যূনতম কিছু উপসর্গ দরকার হচ্ছে। সেই ক্ষেত্রে মানুষজন কিভাবে বুঝবেন? জি, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং পার্টিনেন্ট কোশ্চেন। আসলে এটা বোঝার উপায় নেই। দেখুন, আপনার আশেপাশে যদি কেউ আক্রান্ত থেকে থাকে এবং আপনি যদি সংস্পর্শে আসেন, তাহলে আপনি আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আপনি আসলে আক্রান্ত হয়েছেন কিনা সেটি কিন্তু আপনি উপসর্গ ছাড়া বুঝতে পারবেন না। যদি আপনি উপসর্গ থাকে, তার মানে হয়তো আপনি আক্রান্ত হয়েছেন। পরীক্ষাটি আপনাকে শতভাগ নিশ্চয়তা দিবে যে আপনি আক্রান্ত হয়েছেন কিনা। দুটি জিনিস এখানে ইম্পর্টেন্ট। একটি হচ্ছে যে আপনি উপসর্গ আছে, আপনি সংস্পর্শে গিয়েছেন, উপসর্গ আছে, আপনার পরীক্ষা নেগেটিভ এসেছে, তার মানে যে আপনি কোভিড আক্রান্ত নন তাও কিন্তু না। আপনার পরীক্ষা নেগেটিভ আসার পরেও কিন্তু আপনি হয়তোবা কোভিড আক্রান্ত, এমন হতে পারে। 1 নাম্বার। নাম্বার 2, আপনি আসলে আক্রান্ত হয়েছেন কিনা যদি উপসর্গ না থাকে, তাহলে আপনি এটা বুঝতে পারবেন না।
তবে যদি আপনি এমন কারো সংস্পর্শে আসেন যে আসলেই আক্রান্ত হয়েছিল পরীক্ষা দ্বারা প্রমাণিত, তাহলে আপনি ধরে রাখুন যে আপনি তখন আক্রান্ত উপসর্গ ছাড়া হলেও হয়তোবা আপনি আক্রান্ত হয়ে আছেন এবং আপনি হয়তোবা ছড়াতে পারেন, সুতরাং আপনি নিজেকে আলাদা করে ফেলুন। আপনি কোয়ারেন্টাইনে চলে যান, অন্তত 14 দিন আপনি সম্পূর্ণভাবে কোয়ারেন্টাইনে থাকুন, সো দ্যাট আপনি অ্যাসিমটোমেটিক আক্রান্ত হলেও যেন কাউকে আর না ছড়ান। আমাদের সঙ্গে কিশোরগঞ্জ থেকে আসছেন ঐশী, আপনার প্রশ্নটি করুন। স্যার অ্যাকচুয়ালি আমার সব সময় আপনার অ্যালার্জি একটা সর্দি আছে, ওইটা থাকে। এখন আমি কি করতে পারি? ওটার মেডিসিন নিচ্ছি আমি। জি, আসলে অ্যালার্জি ব্যাপারটা আসলে আমি জানি না আগে চিকিৎসা নিয়েছেন কিনা। যদি আপনি চিকিৎসা আগে নিয়ে থাকেন, সেই চিকিৎসাটি আমার মনে হয় আপনি চালিয়ে যেতে পারেন। যদি আপনার আগে থেকে চিকিৎসা নিয়ে না থাকেন আপনি, তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি সবচেয়ে ভালো হয় আপনি যদি আপনি যদি প্রতি রাতে একটি করে হিস্টাসিন খান, হয়তো আপনার ঘুম বেশি হবে, কিন্তু আপনার অ্যালার্জির জন্য একটি চমকপ্রদ কাজ করবে। যদি আপনার দেখেন যে হিস্টাসিন খেয়ে আপনার ঘুম বেশি হচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো আপনাকে যে সেট্রিজিন গ্রুপের যে ওষুধ আছে, যেমন আপনি সেট্রিন নামে পেতে পারেন, এলসেট নামে পেতে পারেন। আপনি এই ওষুধটি আপনি একটু দীর্ঘ সময় খেতে পারেন, রাতে একটি করে আপনি 1 মাসের মতো খেতে পারেন। এতে হয়তো আপনার অ্যালার্জি সমস্যাটি নিয়ন্ত্রণে আসবে। সাথে যদি আপনি চান, সাথে মোনাস ওষুধটি 10 মিলিগ্রামের, এটি আপনি সাথে যোগ করতে পারেন, সেটিও 1 মাস। তাতে আপনার অ্যালার্জি সমস্যাটি হয়তো বা আরও একটু নিয়ন্ত্রিত হয়ে যাবে। ডাক্তার মাহমুদ, আমাদের সঙ্গে যারা ফেসবুকে আছেন তাদের মধ্য থেকে আমি কয়েকটি প্রশ্ন আপনাকে দিতে চাই। সেটি হচ্ছে, বাজারে যে সার্জিক্যাল মাস্ক পাওয়া যাচ্ছে সেগুলো কি ব্যবহারের পর 2 থেকে 3 ঘন্টা রোদে রেখে এবং 4 থেকে 5 দিন ঘরে রেখে কি বারবার ব্যবহার করা যায়? বাজারে মাস্ক পাওয়া যাচ্ছে না, যেগুলো পাওয়া যাচ্ছে তার কোনোটিরই ফিল্টার নেই। জি, ধন্যবাদ। আসলে এই বিষয়টি নিয়ে আমরা চিকিৎসকরাও শঙ্কিত বর্তমানে, যে আসলে মাস্ক পাওয়া যাচ্ছে না। দেখুন, সারা বিশ্বেই এই রোগটি থেকে পরিত্রাণের জন্য যে মাস্ক ব্যবহার করা স্ট্যান্ডার্ড, হচ্ছে কি N95 মাস্ক আমরা বলি। সেই মাস্কটি এটিও কিন্তু আসলে এখন বর্তমানে সংকট। তো এই মাস্কের ক্ষেত্রে, সংকটের ক্ষেত্রে আমরা কি করছি বা আমাদের জন্য কি করণীয়, গাইডলাইন কি বলে সেটা আমি আপনাকে বলছি। গাইডলাইন বলে যে আপনি যেহেতু মাস্ক সংকট আছে, সুতরাং আপনি একসাথে 4টি মাস্ক শুরু করবেন। 4টি মাস্ক, আমি কিন্তু N95 এর কথা বলছি, যেটা আমাদের জন্য করণীয়। আপনি এখান থেকে হয়তো আপনার উত্তরটি পেয়ে যাবেন। আপনি 4টি মাস্ক একসাথে নেবেন। আপনি প্রথম দিন একটি মাস্ক ব্যবহার করবেন, ডে 1। দ্বিতীয় দিন আপনি আরেকটি মাস্ক নেবেন, ডে 2। আপনি মার্ক করে রাখবেন এটাকে। তৃতীয় দিন আরেকটি মাস্ক নেবেন, ডে 3। চতুর্থ দিন আরেকটি মাস্ক নেবেন, ডে 4। পঞ্চম দিন আপনি আবার ডে 1টা ব্যবহার করবেন। ষষ্ঠ দিন আবার ডে 2 ব্যবহার করবেন। এভাবে আপনি সাইক্লিক্যালি হয়তো মাস্কটি ব্যবহার করতে পারেন। তাতে দেখা গিয়েছে যে 4 দিনের বেশি ভাইরাসটি সাধারণত বেঁচে থাকে না কোনো ইনঅ্যানিমেট অবজেক্টের মধ্যে, মানে কোনো জড় পদার্থের মধ্যে 4 দিন বেশি ভাইরাসটি বাঁচে না। সুতরাং আপনি 4 দিন এভাবে যদি সাইক্লিক্যালি ব্যবহার করেন, হয়তো আপনি কিছুটা সুরক্ষা পাবেন, যেটা আমরা চেষ্টা করছি বর্তমানে পাওয়ার জন্য। কিন্তু এইটি আসলে ডাক্তার মাহমুদ, আমরা অনেকগুলো সোর্স থেকে জানতে পেরেছি 9 দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকে, সেই তথ্যটি তাহলে কি আসলে? আসলে এই বিষয়টি আসলে এখন আসলে জিনিসটি একটি মানে সমাধান হয়ে যাওয়া বিষয় নয় আর কি। এখনও আসলে এই বিষয়টি নিয়ে গবেষণা চলছে। একজন এক এক রকম কথা বলছে। যেমন ধরুন, আমি আপনাকে বলি, আমাদের যারা গাইডলাইন দিয়ে থাকে, WHO আমরা যাদেরকে বলি, WHO বলেন, যারা আপনার ইউনাইটেড নেশনস বলেন, বা যারা CDC, আমেরিকার যে CDC, যারা আসলে রোগতত্ত্ব বিষয়ে গবেষণা করে, একজন এক এক রকম বলছে। কেউ বলছে 4 দিন, কেউ বলছে 7 দিন, কেউ বলছে 9 দিন, কেউ মাস্কের ক্ষেত্রে বলছে যে এইটি ভাইরাসটি 2 দিন পরে হয়তো মাস্কের মধ্যে বেঁচে থাকবে না, কেউ বলছে না 4 দিন বেঁচে থাকবে না, কেউ বলছে যে মাস্ক সাধারণ মানুষের ব্যবহার করার দরকার নেই, কেউ বলছে না সবাই ব্যবহার করার দরকার। আসলে বিষয়টি এখনো আসলে মানে কোনো সমাধানে পৌঁছায়নি। তবে আমাদের হাতে বিদ্যমান যে তথ্যগুলি আছে, সেখান থেকে আমাদের সবচেয়ে উপযোগী তথ্য যেটা, সেটি বেছে নিতে হবে। আমার পক্ষে কিন্তু আসলে প্রতিদিন একটি করে মাস্ক ব্যবহার করা সম্ভব নাও হতে পারে, নতুন। সেক্ষেত্রে আমাকে অথবা বিশ্বাস রেখেই এই 4 দিন। ডাক্তার মাহমুদ, আমরা বুঝতে পেরেছি বিষয়টা। আমাদের সঙ্গে টেলিফোনে আছেন তামান্না মুন্সিগঞ্জ থেকে। আমরা তামান্নার প্রশ্নটি শুনতে চাচ্ছি।
তামান্না, আপনার প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। স্যার, আমার অনেক দিন যাবত প্রায় 7-8 মাস যাবত একটা সমস্যা যে আমি একটু জোরে কথা বললে, একটু বেশি কথা বললে আমার গলা বসা যায়। এখন আবার ইদানিং আমার কিছুদিন ভালো ছিলাম, এখন আবার আমার ইদানিং এই সমস্যাটা দেখা দিতেছে। এখন আমি কোনো ডাক্তারের কাছে যেতে পারতেছি না, কোনো এই ক্ষেত্রে আমি কি করতে পারি? দেখুন, আপনার যে সমস্যাটি যে জোরে কথা বললে গলা বসে যাওয়ার সমস্যাটি, সেটি স্বাভাবিকভাবে যারা অনেক জোরে কথা বলে, যেমন শিক্ষকরা অনেক জোরে কথা বলতে হয় তাদের ক্ষেত্রে এমনি এমনি হতে পারে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে কথা বলি, স্বরতন্ত্র বলি আমরা এটাকে, আমাদের গলার মধ্যে যে স্বরতন্ত্র যেটা, সেই স্বরতন্ত্রের মধ্যে কোনো প্রদাহ মানে কোনো ইনফেকশন বা সেটির মধ্যে যদি কোনো আপনার গ্রোথ বলি আমরা, যে সেটির মধ্যে কোনো যদি বাড়তি মাংসপিণ্ড থেকে থাকে, সেটা কারণে অনেক সময় হয়। দুই ক্ষেত্রেই আপনার জন্য প্রথম এবং সর্বপ্রধান করণীয় হচ্ছে গিয়ে ভয়েস রেস্ট। আপনি আপনার গলাটিকে বিশ্রাম দিতে হবে। আপনি চেষ্টা করবেন যতটুকু সম্ভব উচ্চস্বরে কথা না বলে নিচু স্বরে কথা বলার। এটি আপনার জন্য প্রথম করণীয়, 1 নাম্বার। 2 নাম্বার, আপনার যদি গলা বসে যায়, আপনাকে অবশ্যই ভয়েস রেস্ট দিতে হবে। আপনি অবশ্যই আপনার গলাটিকে চেষ্টা করবেন ব্যবহার না করে নিঃশব্দে কাজ করার। আর যখন আমাদের এই লকডাউনটি উঠে যাবে, আপনি অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন। একটি পরীক্ষা আছে, FOL বলি আমরা, সেই পরীক্ষাটি দিয়ে আপনার গলাটি পরীক্ষা করে দেখতে হবে যে সেখানে কোনো সমস্যার কারণে আপনার এই সমস্যাটি হয় কিনা। তামান্না, আপনাকে ধন্যবাদ, এবং একই সঙ্গে যারা টেলিফোন এবং ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং বিশেষভাবে ধন্যবাদ ডাক্তার ইমরান মাহমুদ, যিনি আমাদের সঙ্গে ছিলেন। দর্শক, এই ছিল করোনা সেল অনুষ্ঠানের আজকের আয়োজনে। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময়।